জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড ১৩তে আজকে বলবো বাংলাদেশের ২০২৪-এর জঙ্গি উত্থানে জাতিসংঘের অপরাধের কথা। আমরা জাতিসংঘকে এই রকম ন্যাক্কারজনক অপরাধ করতে সাম্প্রতিক বছরগুলিতে কিন্তু আর দেখি নাই। এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য লজ্জা যে জাতিসংঘ এই অপরাধে যুক্ত হয়েছে, আমরা সেটাকে থামাতে পারিনি। সবচেয়ে বড় লজ্জা বাংলাদেশের সামরিক বাহিনীগুলার, যারা জাতিসংঘের পিসকিপিং মিশনে চাকরির লোভে প্রভাবিত হয়ে ২০২৪-এর জঙ্গি উত্থানে সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। এই অপরাধ তো আসলে লুকোচাপা নাই। তো ভলকার টুর্ক তো নিজেই বিবিসির সাথে সাক্ষাৎকারে বলে দিয়েছে যে আমি সেনাবাহিনীকে বলেছি তোমাদেরকে আমরা পিসকিপিং মিশনে ডাকবো না যদি তোমরা এই জঙ্গি উত্থানে, সে তার মতো করে বলেছে যে জঙ্গিরা, ট্রান্সলেশন করলে এটা দাঁড়ায় যে জঙ্গিরা উত্থান করছে বাংলাদেশে তাদের উপর তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে না। এটা ভলগার টুর কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আজকে ২ বছর পরে আমরা যখন দাঁড়িয়ে দেখি পুরো বিষয়টা, এটা একটা পুরোপুরি জঙ্গি উত্থান ছিল। দেখেন, আমরা কেন এটাকে এখনো জঙ্গি উত্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি না? এটার সবচেয়ে বড় কারণ হলো, কারণটা বোঝা কঠিন আছে আবার সহজও। এটা বুঝতে হলে আপনাকে পাকিস্তানি সেকুলার সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমি অনেক দিন কষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রু শুধু ১৯৭১ সালে পরাজিত, আমরা যাদেরকে ঘাতক হিসাবে চিনি, আল বদর, আল শামস ঘাতক বাহিনী, তারাই নয়। বাংলাদেশে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক সেকুলার বুদ্ধিজীবী, যারা মূলত জঙ্গিদের সহপাঠী এই জন্য যে তারা পাকিস্তান রাষ্ট্র চায় বা পাকিস্তানের মতো রাষ্ট্র চায় কিংবা মুসলিম রাষ্ট্র চায়, যেটা ছিল ১৯৪৭-এ তাদের স্বপ্ন। সেই সেকুলার শ্রেণীকে আমরা যদি না বুঝি, আমরা আমাদের অনেক সমস্যা বুঝতে পারবো না। এবং জাতিসংঘ যে অপরাধ করে পার পেয়ে গেল, আমরা যদি এই সেকুলার শ্রেণীর হাতে আমাদের রাষ্ট্রের এই যে দুর্যোগের বর্ণনার ভার রাখি, তাহলে ভবিষ্যতেও কিন্তু জাতিসংঘকে আমরা এই অপরাধে অন্তত বিশ্বের দরবারে অপরাধী হিসাবে, মানে বাস্তব সত্যটা তুলে ধরতে পারবো না। সত্যটা হলো জাতিসংঘ এই অপরাধে জড়িত হয়ে গেছে। বাংলাদেশে ২০২৪-এ যেই অপরাধ হয়েছে, জুলাই ষড়যন্ত্র, জঙ্গি উত্থান, এই অপরাধে জাতিসংঘের সমর্থন ছিল পুরোপুরি জঙ্গিদের পক্ষে। এখন আমাদের বক্তব্যটা আমরা এখানে বিশ্বকে বুঝাতে পারতেছি না যে এটা একটা জঙ্গি উত্থান ছিল। কিন্তু দেখেন, ভারতে যে তাদের তাজ হোটেলে জঙ্গিরা যে আক্রমণ করেছিল, সম্ভবত ২০০৭-৮-এর ঘটনা হবে, সালটা এখন মনে নাই। সেই জঙ্গি উত্থানকে কি বিশ্বের সামনে প্রমাণ করতে হচ্ছে ভারতকে যে এটা একটা জঙ্গি উত্থান ছিল? ভারত জঙ্গিগুলোকে মেরেছে না যথেষ্ট পরিমাণে? সেখানেই তো গুলি করে মেরে ফেলেছে অনেকগুলোকে, হয়তো কাউকে কাউকে মারতে পারেনি, বাট বেশিরভাগ মেরে ফেলেছে। এই জঙ্গি উত্থানে যদি ভলকার টুর, যদি এই পক্ষটা নিত যে বোম্বাইতে তাজ হোটেলের জঙ্গি আক্রমণে যদি ভলগার টুর জঙ্গিদের পক্ষ নিতে না পারে, তাহলে ২০২৪-এ ভলগার টুর্কের কোনো ধরনের অধিকার নাই এই জঙ্গি উত্থানের পক্ষে থাকা, যদি না সে অপরাধ করে। মূল বক্তব্যটা খুব সোজা। দেখুন, তাজ হোটেলের জঙ্গি উত্থানের সাথে উত্থানের সমর্থক হলে ভলগার টুর যেই অপরাধ করত, ২০২৪-এ উত্থানের পক্ষ নিয়ে ভলগার টুর ঠিক সেই অপরাধটা করেছে। পার্থক্য হলো যে ওই অপরাধ চিহ্নিত করা যেত সহজে, বাংলাদেশে আমরা অপরাধটাকে চিহ্নিত করতে পারি না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ শত্রুদের এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দুর্বলতার কারণে। এই যে আমি আইরিন খান নিয়ে একটা বড় বক্তব্য রেখেছি, আপনারা নিশ্চয়ই জানেন, যারা শুনেছেন আইরিন খান সম্পর্কে বক্তব্যটা, আইরিন খানকে আপনারা দোষারোপ করবেন যে আইরিন খান, কারণ আইরিন খান বিএনপির নিয়োগ। এই মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তো আইরিন খান সম্পর্কে খুবই উচ্চকিত, না না মানে তার সম্পর্কে নেগেটিভ কথা বলতে তা সবাই ওস্তাদ। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে এই পাকিস্তানি সেকুলাররা আছে, আওয়ামী লীগের মধ্যে পাকিস্তানি সেকুলাররা আছে, মোটা দাগে আমি আওয়ামী লীগের বেশিরভাগ ফরেন মিনিস্টারকে আমি কাউকে দোষ দেই না, আসলে পাকিস্তানি সেকুলাররাই তো এই আওয়ামী লীগেরও ফরেন মিনিস্টার হয়। এখন যদি এই পাকিস্তানি সেকুলার আওয়ামী লীগের গুলোকে যে বিনাশ করতে হবে সেটার প্রয়োজন নাই, কিন্তু যে জিনিসটা হতে হবে, আওয়ামী লীগের লিডারশিপের মধ্যে কালচারাল কনসাসনেসটা আসতে হবে পাকিস্তানি সেকুলার সম্পর্কে। মূলত পাকিস্তানি সেকুলার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো পুরোটাই আসলে জঙ্গিদের দখলে। এটা নিয়ে আমি ভিন্ন বক্তব্য রাখবো এক সময়, এখন না। তারপরে যদি আপনি এই মন্ত্রণালয়ের নেতৃত্বে একজন ইসলামিস্ট বা পাকিস্তানি সেকুলারকে দেন যে আওয়ামী লীগ করে, তাহলে কিন্তু আপনি ভলকার টুর যে একটা অপরাধ করেছিল ২০২৪-এ জঙ্গিদের পক্ষ নিয়ে, এটা ভবিষ্যতেও আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। অথচ এই অপরাধটা খুবই সুস্পষ্ট, জাতিসংঘ এখানে অপরাধ করেছে এবং এটা বিশ্বের দরবারে
প্রতিষ্ঠিত করা কোনো কঠিন কাজ নয়। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, ভলকার টুর্ক, জাতিসংঘ এগুলা তো শক্তিশালী। হ্যাঁ, এরা শক্তিশালী, এদের পৃষ্ঠপোষকরা আরো শক্তিশালী। তাই তো, সেই জন্যই তো এদের সাথে পারার জন্য আপনাকে সবার আগে কিন্তু আপনার কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। সেই বৃদ্ধিটা করতে হবে থ্রু এ কালচারাল কনসাসনেস, সাংস্কৃতিক সচেতনতার মধ্যে। আপনার সাংস্কৃতিক সচেতনতা আপনাকে পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা করবে। পাকিস্তানি সেকুলারদের থেকে আলাদা না হতে পারলে আমাদের কিন্তু মুক্তি নাই। এই দেশটা, আমার কাছে তো জামাত কোনো বড় শত্রু মনে হচ্ছে না, কারণ জামাত চিহ্নিত শত্রু। অন্তত সবাই বোঝে যে জামাত হলে ভয়টা পায় যে মুক্তিযুদ্ধের শত্রু। কিন্তু পাকিস্তানি সেকুলারদের তো আমরা মুক্তিযুদ্ধের শত্রু হিসেবে চিহ্নিত করি নাই। আমরা ভেবেছি মতিউর রহমান প্রথম আলো চালায়, সেও জঙ্গিদের বিরুদ্ধে, সুতরাং সে মুক্তিযুদ্ধের পক্ষে না। সে মুক্তিযুদ্ধের পক্ষে না, সে পাকিস্তানি সেকুলার। কোনো পাকিস্তানি সেকুলার কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে নয়। এই পাকিস্তানি সেকুলার বুঝতে আমারও কিন্তু 2-1 দশক লেগেছে। এত সহজ ছিল না জিনিসটা বুঝতে। আমি যখন ফরেন মিনিস্ট্রিতে চাকরিতে ঢুকি বা বছরের পর বছর আমি অনেক চিন্তা করে আপনার সময় কাটিয়েছি যে একটা ছেলে, এখন সে রাষ্ট্রদূত, সে তৃতীয় লিঙ্গ, অবশ্য তৃতীয় লিঙ্গ সে স্বীকার করে না, বাট তাকে তৃতীয় লিঙ্গ হিসাবে ভালোভাবে অবজার্ভ করলে বোঝা যায় যে সে তৃতীয় লিঙ্গ। সে অফিসার হিসাবে খুবই ভালো, অত্যন্ত টিনেশাস। সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বোঝেন, তৃতীয় লিঙ্গ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নাস্তিক এবং একেবারে প্রসিদ্ধ নাস্তিক। তারপরেও সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষকে সমর্থন করে না। কিছুদিন আগে আমাদের এক রাষ্ট্রদূতের সাথে আমার কথা হচ্ছিল, সে নাকি বারবার বলছিল, সে যে দেশের রাষ্ট্রদূত সেখানে উনি গিয়েছিলেন, বারবার বলছিল যে শেখ হাসিনাকে একটু বললেন এইভাবে বাচ্চাগুলোকে খুন করেছে। দেখেন, যেই বাচ্চাগুলোর কথা এই নাস্তিক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং তৃতীয় লিঙ্গ বলছে, এই বাচ্চাগুলো কিন্তু নাস্তিকেরও গর্দান কাটে, রবীন্দ্রসঙ্গীত শিল্পীরও গর্দান কাটে, তৃতীয় লিঙ্গেরও গর্দান কাটে। তাহলে তৃতীয় লিঙ্গ হয়ে, নাস্তিক হয়ে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে সে কেন বাচ্চাগুলোকে সমর্থন করে, তথাকথিত বাচ্চা? কারণ হলো এই তৃতীয় লিঙ্গ, এই নাস্তিক, এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সে তো পাকিস্তানি সেকুলার। তার পিতার, মাতার, তাদের স্বপ্ন ছিল পাকিস্তান রাষ্ট্রে বসবাস করার। যখন বঙ্গবন্ধু রাষ্ট্রটাকে বাংলাদেশ করে ফেললেন, সে তো মানসিকভাবে রাষ্ট্রহীন হয়ে গেছে। ফলে তার যে গর্দান কর্তনকারী, তাদের প্রতি তার সহানুভূতিটা আসে, কারণ তার স্বপ্নের দেশটা, কারণ সে বিশ্বাস করে এই গর্দান কর্তনকারীরা তাকে ফেরত দিতে পারবে। যেটার প্রকৃষ্ট একটা উদাহরণ আমরা দেখেছি আবুল কাশেম ফজলুল হকের মধ্যে। সাম্প্রতিককালে যেই, সে তৃতীয় লিঙ্গ না আবুল কাশেম ফজলুল হক, কিন্তু সে নাস্তিক এবং কিন্তু পাকিস্তানি সেকুলার। ফলে আমরা দেখেছি যে তার কাছে তার সন্তানের হন্তারকদের প্রতি যেই ঘৃণা হওয়ার কথা সেটা হয় নাই। অর্থাৎ তার সন্তান হন্তারকদের প্রতি তার যেই ধরনের কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট তার পাকিস্তান রাষ্ট্র পুনরুদ্ধার করতে না পারে। সে মনে করে যে যারা তার সন্তানকে হত্যা করেছে তারা পাকিস্তান উদ্ধার করে দিতে পারবে। এইখানে তার রাষ্ট্র হারানোর বেদনা সন্তান হারানোর বেদনার চেয়ে গভীর। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এটা না বুঝলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে স্থায়ী হতে পারবে না। আমি তো এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই নাস্তিক এবং এই তৃতীয় লিঙ্গকে নিয়ে আমি বছরের পর বছর আমাকে ভাবতে হয়েছে, যার গর্দান তারা কেটে ফেলবে, কেন সে গর্দান কর্তনকারীদের সমর্থক হয়? এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। উদাহরণটা বেশি টানতে চাই না, আমি আবারও বলছি, ভলগার টুর্ক এবং জাতিসংঘ বাংলাদেশে অপরাধ করেছে 2024-এর জঙ্গিদের পক্ষ নিয়ে। এই অপরাধ আমরা পৃথিবীতে অবশ্যই উন্মোচন করতে পারবো, জাতিসংঘকে লজ্জিত করতে পারবো, চাইলে ভলগার টুর্ককে বিচারেরও সম্মুখীন করতে পারবো। ব্যাপারটা কঠিন। কঠিন এই জন্য যে ভলগার টুর্ক তো একেবারে নিম্ন শ্রেণীর একটা জাতিসংঘের কর্মচারী। এটা বলার পর আমাদেরই এক বন্ধু সাংবাদিক, আমি বলছি না সে বড় অফিসার জাতিসংঘের, ভাই অফিসার, আমি তো রাষ্ট্রদূত পর্যন্ত হয়েছি, তাই না? আমি বুঝি না জাতিসংঘের কে অফিসার কে কি নয়। সে জাতিসংঘের একজন কর্মচারী ভলগার টুর্ক। কিন্তু এর চেয়েও তো শক্তিশালী লোকগুলো পাকিস্তানি সেকুলারদের সাথে সংযুক্ত হয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ষড়যন্ত্র করেছে। বলুন তো, আপনি যদি বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের সাথে তুলনা করেন, এ তো একটা চাকর এই ভলগার টুর্ক। আমরা তো চাইলে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনকে লজ্জিত করতে পারবো, কখনো তাদের বিচার করতে পারবো সেটা আমি দাবি করছি না, কিন্তু বিশ্বের সম্মুখে তাদেরকে লজ্জিত করতে পারবো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই তাদেরকে অনেক কারণে লজ্জিত করেছে। এই হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন ইউনুসের বন্ধু হয়ে বাংলাদেশের বিরুদ্ধে গেছে না? আমরা এদেরকে তখনই পৃথিবীর সামনে উন্মোচিত করতে পারবো যতদিন আমরা আমাদের কূটনীতির নেতৃত্বটা পাকিস্তানি সেকুলার এবং ইসলামিস্টদের হাত থেকে তুলে এনে প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের কালচারালি কনসাস এবং দক্ষ মানুষের হাতে দিতে পারবো। ফরেন মিনিস্ট্রির সচিব হয়তো সেরকম পাওয়া যাবে না, কারণ মুক্তিযুদ্ধের পক্ষ দাবি করে যেসব অফিসার আছে এগুলো সব বেশিরভাগই ডাফার এবং কাওয়ার্ড। এরা হলো আওয়ামী লীগের শিবির। আমার কাছে শিবির দুই রকম, একটা হলো আওয়ামী লীগের শিবির যেগুলো ছাত্রলীগ করে, আর একটা হলো জামাতের শিবির যেগুলো প্রকৃত শিবির। আপনার
কালচারাল পার্থক্যটা বুঝতে হবে, কালচারাল কনসাসনেসটা থাকতে হবে। এই যে এত কষ্ট করে পাকিস্তানি সেকুলার বলে বলে গলা ফাটাচ্ছি, সেই জিনিসটাকে আপনার বুঝতে হবে। আমরা যদি এগুলা বুঝি, আমাদের নেত্রী শেখ হাসিনা যদি প্রকৃতপক্ষে প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের এই দায়িত্ব দিয়ে অন্তত একজন নেতৃত্ব ঠিক করে দেয়, আমরা জাতিসংঘ 2024 সালে যেই অপরাধ করেছে এই জঙ্গি উত্থানের পক্ষে গিয়ে, সেই অপরাধ আমরা পৃথিবীর সামনে উন্মোচিত করতে পারবো। ভলকার ট্যুরকে ধরেন আমরা বিচার করলাম না, অতদূর যাওয়া আমি জানি না, চাইলে আমি বিশ্বাস করি সম্ভব। বিচার বাংলাদেশে না, মানে তাকে নাজেহাল করা সম্ভব, সে তো অপরাধ করেছে। কিন্তু আমাদের কালচারাল কনসাসনেস এগেনিস্ট পাকিস্তানি সেকুলার এবং ইসলামিস্ট, এটার বিরুদ্ধে যদি আমরা আমাদের সাংস্কৃতিক সচেতনতা তৈরি না করি, দায়িত্বটা যদি ওদেরকেই দিই, আমি এটাও বুঝতে হবে, শেখ হাসিনা যদি এই দায়িত্ব কোনো ইসলামিস্ট বা পাকিস্তানি সেকুলারকে দেন, সেও কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করবে ভলগার তুর্কে লজ্জিত করতে, বিচার করতে। কিন্তু তার কালচারাল কনসাসনেস না থাকাতে সে সেটা পারবে না। এটাই হয়েছে আমাদের অতীতে বারবার। এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে, এবং এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আমি আওয়ামী লীগের হাজার হাজার সমর্থককে বলছি, আপনারা যারা আজকে সন্ত্রাসের শিকার, আপনারা যারা আজকে নির্যাতনের শিকার, যে জাতিসংঘ 2024 জঙ্গিদের পক্ষ নিয়ে সেই অপরাধটা করেছে, যেই অপরাধটা জাতিসংঘ বোম্বেতে বা মুম্বাইতে তাজ হোটেলে সন্ত্রাসীদের পক্ষ নিলে করতো, এইখানে হিসাবটা আপনার ক্লিয়ার হতে হবে। আপনার কনসাসনেসে যদি এই সত্যটা প্রবেশ না করে, আপনি কি করে ভলগার ট্যুরকে অপরাধী হিসাবে চিহ্নিত করবেন?